সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে আবার ক্লাস নিচ্ছি। আজকে আমি উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারটা পড়াবো। এর আগে তোমাদের শৈবাল এবং ছত্রাকের কিছু অংশ আমি পড়িয়েছি, শৈবালের কিছু অংশ। শৈবালের কিছু অংশ কিন্তু এখানে কাজে লাগবে। কারণটা হচ্ছে, কারণ তোমাদের এখানে ব্যান্টাম হুকারের প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাসের কথা আমি বলেছি, এইখানে কিন্তু তাহলে নগ্নবীজি এবং আবৃতবীজি অর্থাৎ জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম এই বিভাগগুলো কোত্থেকে এসেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে আমি শুরু করছি। খেয়াল করো, প্রথমে আমি নগ্নবীজি শুরু করছি। আবৃতবীজি চ্যাপ্টারটা একটু পরে বলছি। আমি নগ্নবীজি দিয়ে শুরু করছি। নগ্নবীজি অর্থাৎ জিমনোস্পার্ম, যেসব উদ্ভিদের বীজ হয় এই ধরনের উদ্ভিদগুলোকে স্পার্মাটোফাইটা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। খেয়াল করো, স্পার্মাটোফাইটা। যেসব উদ্ভিদের বীজ হয় সেসব উদ্ভিদকে স্পার্মাটোফাইটা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। আর বিজ্ঞানী থিওফ্রাস্টাস ওই যে ব্যান্টাম হুকারের যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাস আছে, ব্যান্টাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে এই সবীজ উদ্ভিদকে প্যানোরোগেমিয়া উপজগতে অন্তর্ভুক্ত করা হয়। আমরা জানি ব্যান্টাম হুকার সমস্ত উদ্ভিদ জগৎকে দুটা উপজগতে ভাগ করেন। একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, অপুষ্পক উদ্ভিদ, আর একটা হচ্ছে প্যানোরোগেমিয়া, যেটাকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এই সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক মানে কি, যেগুলোতে ফুল হয় ওগুলোতে ফুল হয় বিদায় বীজ হয়। সেই কারণে যেসব উদ্ভিদের বীজ হয় ওদেরকে স্পার্মাটোফাইটা বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে ব্যান্টাম হুকারের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে এটাকে প্যানোরোগেমিয়া বিভাগে উপজগতে অন্তর্ভুক্ত করা হয়। এই প্যানোরোগেমিয়া উপজগৎকে আবার দুইটা বিভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। কিন্তু আধুনিক শ্রেণীবিন্যাসের যে মার্গুলিসের যে শ্রেণীবিন্যাস আছে, 5 জগৎ যে শ্রেণীবিন্যাস আছে, ওইখানে কিন্তু ট্রাকিওফাইটা গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি নগ্নবীজি এবং আবৃতবীজি এটা হচ্ছে প্যানোরোগেমিয়া বিভাগের অন্তর্ভুক্ত এবং মার্গুলিসের ট্রাকিওফাইটা গ্রেডে অন্তর্ভুক্ত। আচ্ছা, ভূতত্ত্ববিদদের মতে প্রায় 30 কোটি বছর আগে, বলা হচ্ছে ভূতত্ত্ববিদদের মতে প্রায় 30 কোটি বছর আগে প্যালেজিক মহাযুগে, ড্যাবোডিয়ান যুগে এদের উৎপত্তি ঘটেছে। কাদের? নগ্নবীজি জিমনোস্পার্মদের উৎপত্তি ঘটেছে। আবার বলছি, প্যালেজিক মহাযুগে, তারপর হচ্ছে তোমার ড্যাবোডিয়ান যুগে এই নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি ঘটলেও মেসোজোইক যুগে কিন্তু এদের বিস্তৃতি প্রচুর পরিমাণে ঘটতে থাকে। যদিও বা মেসোজোইক যুগে প্রচুর পরিমাণে বিস্তৃতি ঘটে, কিন্তু বর্তমানে এগুলো সবগুলো কিছুটা বিলুপ্তির পথে। খেয়াল করো, থিওফ্রাস্টাস সর্বপ্রথম এনকুয়ারি ইনটু প্লান্টস নামক বইতে, থিওফ্রাস্টাস সর্বপ্রথম ইনকুয়ারি ইনটু প্লান্টস নামক বইতে এই জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন। জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করেন। পরবর্তীতে। তাহলে জিমনোস্পার্ম নগ্নবীজি উদ্ভিদটা কি? যে সকল উদ্ভিদে গর্ভাশয় থাকে না, গর্ভদণ্ড থাকে না এবং ফুল হয় না, তারপর গর্ভদণ্ড থাকে না, ফুল হয় না, সপুষ্পক উদ্ভিদ বলা হলে এগুলো কিন্তু কারণ আছে, ফুলের সাথে মিল নাই। গর্ভাশয় থাকে না, ফল হয় না এবং তারপর বীজ নগ্ন অবস্থায় থাকে, ওটাকে বলা হচ্ছে তাহলে নগ্নবীজি উদ্ভিদ বা ব্যক্তবীজি উদ্ভিদ বলা হয়।
এদেরকে যদিও বা আমরা সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ প্যানোরগিয়াম বিভাগের অন্তর্ভুক্ত বলা হয়, বর্তমানে কিন্তু এগুলো আসলে এদেরকে অন্তর্ভুক্ত করা হয় না। কারণটা হলো এদের যে স্পোরোফিল, এদের যে নগ্নবীজি উদ্ভিদের যে স্পোরোফিল অর্থাৎ রেণুপত্রগুলো আছে এগুলো ফুলের সাথে মিল নয়, কিন্তু স্ট্রোবিলাস যে রেণুপত্রগুলো সজ্জিত হয়ে যে স্ট্রোবিলাস গঠন করে ওগুলোর সাথে মিল আছে। বর্তমানে পৃথিবীতে 83টি গণ, এতটি গণ এবং 721টি এতটি প্রজাতি, 83টি গণ এবং 721টি প্রজাতি পৃথিবীতে এখনও এই নগ্নবীজি উদ্ভিদ আছে। থাকলেও এগুলো অনেক এখন এগুলো জীবন্ত উদ্ভিদ হিসাবে পরিচিত অনেকগুলো। তাহলে খেয়াল করো, নগ্নবীজি উদ্ভিদকে 4টা বিভাগে ভাগ করা হয়। 4টা বিভাগগুলো আমি একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে গিঙ্গোফাইটা, তারপর হচ্ছে সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, আরেকটা হচ্ছে নিটোফাইটা। নগ্নবীজি উদ্ভিদকে 4টা বিভাগে ভাগ করা হয় জিমনোস্পার্মকে। একটা হচ্ছে গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, আর একটা হচ্ছে নিটোফাইটা। গিঙ্গোফাইটার মধ্যে শুধুমাত্র গিঙ্গো বাইলোবা এই প্রজাতিটা জীবিত আছে, বাকি সবগুলো বিলুপ্ত। এবং এইটা হচ্ছে শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। আবার বলছি, গিঙ্গোফাইটার মধ্যে গিঙ্গো বাইলোবা এইটা জীবন্ত জীবাশ্ম এবং এটাই জীবিত আছে, একমাত্র একটা প্রজাতি, একটা জীবিত, বাকি সবগুলো বিলুপ্ত এবং এর শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত। সাইকাডোফাইটার মধ্যে 9টা গণ আছে এবং 100টা প্রজাতি আছে। 9টা গণ এবং 100টা প্রজাতি আছে। এই 9টা গণ 100টা প্রজাতি আছে এবং এর শুক্রাণু কিন্তু বহু ফ্লাজেলা যুক্ত। এবং বলা হচ্ছে পৃথিবীতে এই সাইকাডোফাইটার শুক্রাণুই হচ্ছে সর্ববৃহৎ। সাইকাডোফাইটার যেমন সাইকাসের ইয়াটা হচ্ছে সর্ববৃহৎ। কনিফেরোফাইটার মধ্যে 550টি প্রজাতি আছে। কনিফেরোফাইটার মধ্যে 550টি প্রজাতি আছে। আর নিটোফাইটার মধ্যে 50টি প্রজাতি আছে। নিটোফাইটার যেমন ধরো নিটাম। কনিফেরোফাইটার মধ্যে অনেকগুলো আছে, যেমন ধরো সেকুইয়া সেম্পারভাইরেন্স, সেকুইয়া জিগান্টিয়া, এই সবগুলো হচ্ছে কনিফেরোফাইটা। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে নগ্নবীজি উদ্ভিদের 4টা বিভাগ আছে: গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা এবং নিটোফাইটা। এটার একটা প্রজাতি, এটা হচ্ছে 100টা প্রজাতি, এটা 550টা, এটা হচ্ছে 50টা না, সরি, এখানে 50টা হবে না, এখানে হচ্ছে 70টা প্রজাতি। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে জেমিয়া পিকমিয়া। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে জেমিয়া পিকমিয়া। এবং বৃহত্তম নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে সেকুইয়া। আমি কিছুক্ষণ আগে বললাম সেকুইয়া সেম্পারভাইরেন্স, তারপর হচ্ছে সেকুইয়া জিগান্টিয়া। এটাকে বলা হচ্ছে আবার, এটাকে রেড উড ট্রি বলা হয়। সেকুইয়া জিগান্টিয়াকে বলা হয় রেড উড ট্রি। হ্যাঁ, এছাড়াও এগুলো প্রায় অনেক বছর, 300 বছর ধরে এখনো বৃদ্ধি পাচ্ছে এগুলো। এছাড়াও সবচেয়ে পুরাতন পৃথিবীর সবচেয়ে পুরাতন বৃক্ষ হচ্ছে আমেরিকার নাভাডা এবং
ক্যালিফোর্নিয়ার ব্রিসল কোনফাইন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ হচ্ছে আমেরিকার নাভাডা এবং ক্যালিফোর্নিয়ার ব্রিসল কোনফাইন। তাহলে আমরা এখানে বুঝতে পেরেছি, খেয়াল করো, নগ্নবীজি উদ্ভিদ কোত্থেকে এসেছে। এটা প্যানোরগেমিয়া থেকে টিউফ্রাসেসের মধ্যে, প্যানোরগেমিয়ার মধ্যে পড়ে এবং মার্গুলিসের শ্রেণীবিন্যাসে ট্র্যাকিওফাইটা গ্রেডের অন্তর্ভুক্ত। এছাড়া এটাকে এই নগ্নবীজি উদ্ভিদটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ থিওফ্রাস্টার সর্বত জীবনস্থান শব্দটা ব্যবহার করেন, কারণ নগ্নবীজির সংজ্ঞাটা আমি বলেছি, সংজ্ঞাটার পর বিভাগগুলো বলেছি। এরপর দেখি আমরা নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আসলে কি হতে পারে। নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে যেমন ধরুন স্থলজ, চিরসবুজ এবং বহুবর্ষজীবী। এগুলো মনোযোগ কিছু আছে, স্থলজ, চিরসবুজ এবং বহুবর্ষজীবী। নগ্নবীজি উদ্ভিদের প্রধান দেহ হচ্ছে স্প্রোফাইট, অসম রেণু প্রসূ, অর্থাৎ এখানে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি করে। মাইক্রোস্পোর এবং মেগাস্পোর, ক্ষুদ্র এবং বড় মেগাস্পোর, এগুলো তৈরি করে অসম। রেণুপত্র, স্প্রোফিল, যেগুলো স্প্রোফিলের কথা বললাম আমি, রেণুপত্র অর্থাৎ স্প্রোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে, একটা মৌচার মতো এইভাবে কোণ তৈরি করে রেণুপত্রগুলো। এদের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড নেই। গর্ভাশয় নাই বিদায় এদের কোনো ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় নাই বলে বীজটা নগ্ন অবস্থায় থাকে। দ্বিনিষেক ঘটে না। তোমরা টেরিস যখন পড়বা তখন দ্বিনিষেক শব্দটা পাবা, আমি ওইখানে যাচ্ছি না, আমি এখন পড়ে যাচ্ছি। এটা দ্বিনিষেক ঘটে না। হ্যাঁ, দ্বিনিষেক মানে ডবল নিষেক, দুটা নিউক্লিয়াসের সাথে, একটা হচ্ছে ইয়ার সাথে ইয়াগতে, আর একটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে ঘটে, ওটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। কিন্তু ব্যতিক্রম আছে, যেমন ধরো এফিডেরা হচ্ছে, এফিডেরার মধ্যে কিন্তু দ্বিনিষেক ঘটে। এবং তাইলে দ্বিনিষেক যেহেতু ঘটে না, এটা হবে তাহলে হ্যাপ্লয়েড, এবং নিষেকের পূর্বেই এটা সৃষ্টি হয়। এফিড্রা এটা কিন্তু শ্বাসকষ্টের কাজে ব্যবহৃত হয়, হ্যাঁ, ওষুধে ব্যবহৃত হয়। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাগানে আছে, গার্ডেনে এফিড্রা। জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। আমরা এইখানে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, যেহেতু আমরা বলেছি এখানে পরিবহন টিস্যু বিদ্যমান। পরিবহন টিস্যু অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম এগুলো অবশ্যই থাকে, কিন্তু বলা হচ্ছে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। ব্যতিক্রম কিন্তু আছে এখানে, যেমন নিটামে কিন্তু ভেসেল থাকে এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। সেই কারণে এগুলোর মধ্যে নিটামটা হচ্ছে উন্নত। এই জিমনোস্পার্মে যতগুলো আছে এই নিটামটা হচ্ছে একটু উন্নত, কারণ এখানে ভেসেল আছে। সকলেই কিন্তু বায়ুপরাগী। জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। অসম আকৃতির মানে হচ্ছে এখানে যে দুইটা যৌনক্রম আছে, স্প্রোফাইটিক যৌন এবং গ্যামেটোফাইটিক যৌন, এগুলো পর্যায়ক্রমে আবর্তিত। এই স্প্রোফাইটিক যৌন দীর্ঘ এবং গ্যামেটোফাইটিক যৌন সংক্ষিপ্ত। সাধারণত আর্কিগোনিয়াস সৃষ্টি হয়। আর্কিগোনিয়াস সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য। ব্যতিক্রম হচ্ছে নিটাম, উইলওসিয়া, এগুলো হচ্ছে ব্যতিক্রম। লিভ এস্কার নগ্নবীজি উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। লিভ এস্কারটা হচ্ছে, লিভ এস্কারটা আমি একটু বলি। যেসব উদ্ভিদের পাতাগুলো ঝরে যাওয়ার পরও কাণ্ডের মধ্যে একটা বিশেষ চিহ্ন রেখে যায়, যেমন ধরুন পাতাগুলো যদি ঝরে যায় ওই কাণ্ডে কিন্তু ওই দাগটা থাকে, বিদায় ওটাকে বলা হচ্ছে, যে দাগটা থাকে, যে চিহ্ন রেখে যায়, ওটাকে বলা হচ্ছে লিভ এস্কার। খেয়াল করো, এই নগ্নবীজি উদ্ভিদের মধ্যে, নগ্নবীজি উদ্ভিদকে আবৃতবীজি এবং টেডোফাইটার সাথে মিল আছে বিদায় এই নগ্নবীজিকে ওই আবৃতবীজি এবং টেরিডোফাইটা বিভাগের মাঝখানে অবস্থান দেওয়া হয়েছে এই নগ্নবীজি উদ্ভিদকে। তাহলে তোমরা আশা করি নগ্নবীজি উদ্ভিদের সম্পর্কে বুঝতে পেরেছ। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে তোমাদের সিলেবাসে আছে সাইকাসের মধ্যে আমি পড়াচ্ছি। এখানে দেখো, এটা সিস্টেমেটিক পজিশনটা। কিংডম হচ্ছে প্ল্যান্টি, আর ডিভিশন হচ্ছে সাইকাডোফাইটা। এর আগে বলেছি আমি বিভাগে যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্লাস হচ্ছে সাইকাডোপসিডা, অর্ডার হচ্ছে সাইকাডেলিস, ফ্যামিলি হচ্ছে সাইকাডেসি এবং জেনাস হচ্ছে সাইকাস।
আরেকবার বলছি, কিংডম প্ল্যান্টি, ডিভিশন সাইকেডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকাডপসিডা, অর্ডার হচ্ছে সাইকাডেলিস, ফ্যামিলি হচ্ছে সাইকাডেসি এবং জেনাস হচ্ছে সাইকাস। এই সাইকাস সম্পর্কে একটু বলি। সাইকাস উদ্ভিদ তো এটা কিন্তু স্প্রোফাইটিক এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত। এটা বেশিরভাগ ক্ষেত্রে উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে আবহাওয়ায় বেশি জন্মে। অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, তারপর হচ্ছে বাংলাদেশে সাইকাস উদ্ভিদ দেখা যায়। এই বাংলাদেশে সাইকাস প্যাকটিনাটা, সাইকাস রেবুলাটা, সাইকাস সার্সিনেলিস, বাংলাদেশে এই সাইকাসের মধ্যে এই সাইকাস পেকটিনাটা, তারপর হচ্ছে সাইকাস রিবুলাটা এবং সাইকাস সার্সিনেলিস এই উদ্ভিদগুলো দেখা যায়। এই সাইকাস উদ্ভিদগুলো বেশিরভাগ ক্ষেত্রে 7 থেকে 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে এগুলো, এবং এগুলো হচ্ছে বৃক্ষজাতীয়, এগুলো শাখা প্রশাখাযুক্ত, শাখাহীন। তবে শীর্ষমুকুল যদি ভেঙে দেয়া হয় বা ভেঙে যায় তখনই কিন্তু শাখার সৃষ্টি হয়। আমি এই উদ্ভিদের পাতাগুলো হচ্ছে, সাইকাস উদ্ভিদের পাতাগুলো হচ্ছে যৌগিক পত্র, সাইকাস উদ্ভিদের পাতা যৌগিক পত্র, এবং এইখানে এগুলো হচ্ছে পক্ষল যৌগিক, এবং এই সাইকাস উদ্ভিদের পাতাগুলো অনেক সময় সার্সিনেট ভার্নেশন, যেটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আমি একটু লিখে দিচ্ছি। কচি অবস্থায় পাতা সার্সিনেট ভার্নেশন অবস্থায় থাকে, অর্থাৎ কুণ্ডলিত অবস্থায় পাতা যখন কুণ্ডলিত অবস্থায় থাকে ওটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। মনে থাকবে, কচি পাতা যখন কুণ্ডলিত অবস্থায় থাকে ওটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন বা সার্সিনেট ভার্নেশন থাকে। এবং এছাড়াও আরেক ধরনের দেখা যায়, যেটাকে ওই যে শীর্ষমুকুল যেটা আছে ওটাকে, এই যে পাতাগুলোকে বাদামি কতগুলো পাতা দেখা যায়, ওগুলো হচ্ছে শল্কপত্র দেখা যায়, বাদামি শল্কপত্র শীর্ষমুকুলকে আবৃত করে রাখে। এই সাইকাসের মধ্যে সাইকাসকে কিন্তু পাম ফার্ন বলা হয়, খেয়াল করো, সাইকাসকে বলা হয় পাম ফার্ন, আর টেরিসকে বলা হয় সানফার্ন, আরেকবার বলছি, সাইকাসকে বলা হয় পাম ফার্ন, সাইকাস আর টেরিসকে বলা হয়, টেরিস এখনো পড়ানো হয় নাই, টেরিসকে বলা হয় সানফার্ন। কেন সানফার্ন বলা হয়? সান মানে সূর্য, রোদের আলোতে জন্মাতে পছন্দ করে বিদায় টেরিসকে সানফার্ন বলা হয়। এই পাম ফার্ন অর্থাৎ সাইকাসকে সানফার্নের সাথে তুলনা করা হয়, পাম ফার্নকে সানফার্নের সাথে তুলনা করা হয়। কেন তুলনা করা হয়? আবার এটাও কিন্তু রোদে জন্মাতে পছন্দ করে বিদায় এটার সাথে তুলনা করাই, এটা কিন্তু ভুল। তুলনা করা হয় এই উদ্ভিদের সাথে, অর্থাৎ এই সানফার্ন যে টেরিস উদ্ভিদের সাথে কিছু উদ্ভিদে কিছু বৈশিষ্ট্য মিল থাকার কারণে পাম ফার্নকে সানফার্ন বলা হয়। কি বৈশিষ্ট্য? যেমন বৈশিষ্ট্য হচ্ছে উভয়ই হচ্ছে স্পোরোফাইটিক, মূল কাণ্ড পাতায় বিভক্ত, উভয়েরই সার্সিনেট ভার্নেশন থাকে, উভয়েরই শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা যুক্ত, উভয়েরই আর্কিগোনিয়া সৃষ্টি হয়, তারপর হচ্ছে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, এখানে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, সেই কারণে এই পাম ফার্নকে সানফার্নের সাথে তুলনা করা হয়।
এবং আমরা জানি, এর আগেও বলেছি, যদিও বা অনেকগুলো মেসোজিক যুগে অনেকগুলো বিস্তৃতি লাভ করলেও বর্তমানগুলো অনেকগুলো প্রজাতি বিলুপ্ত, হ্যাঁ, এবং বিলুপ্ত বিদায় এগুলো অনেকেই এখন এগুলো অনেকগুলোকে জীবন্ত জীবাশ্ম হিসেবে পাওয়া যায়। জীবন্ত জীবাশ্ম কি? জীবন্ত জীবাশ্ম হচ্ছে যে সকল জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো যদি অতীতকালে বিলুপ্ত হওয়া উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। ঠিক তদ্রূপ সাইকাসকেও কিন্তু জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়? কারণ এখানে সাইকাসের যে 9টি গণের 61টি প্রজাতি আছে, এগুলো অতীতকালে অনেক বিস্তৃতি ছিল, বর্তমানে বিলুপ্ত জীবাশ্মের সাথে সাইকাস এই যে উদ্ভিদগুলো আছে, সাইকাডেলিস বর্গের এই উদ্ভিদগুলো, হ্যাঁ, অতীতকালের উদ্ভিদের জীবাশ্মের সাথে মিল থাকার কারণে এই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসের মূলের ব্যাপারে আমি একটু বলি। সাইকাসের মূল কিন্তু প্রধান মূল থাকে, প্রধান মূলটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে কতগুলো অস্ট্রানিক মূল সৃষ্টি হয়। ওই অস্ট্রানিক মূলগুলো সামান্য মাটির নিচে উপরের দিকে উঠে আসে, মাটির নিচে থাকে এবং ড্যাগ্র শাখা বিশিষ্ট হয়। ড্যাগ্র শাখা বিশিষ্ট যখন হয়, তখনই ওইখানে বিভিন্ন ধরনের সাইনোব্যাকটেরিয়া, যেমন ধরুন নস্টক, এনাবিনা, এই বিভিন্ন ধরনের সাইনোব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে যখন করে, তখন মূলটা কিন্তু বিকৃত হয়ে যায়। যখন বিকৃত হয়ে যায়, তখন ওটাকে দেখতে সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো দেখায়। সেই কারণে এই ধরনের সাইকাসের মূলকে বলা হয় কোরালয়েড মূল বা রুট টিউবারকল। কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। সাইকাসের মূলকে কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। আমরা যখন এই যে সাইকাসের মূলটা যদি আমরা অন্তর্গঠন করি, অন্তর্গঠনে দেখা যায় মধ্য কর্টেক্সে নস্টক এবং এনাবিনার এই শৈবাল স্তর, অর্থাৎ সাইনোব্যাকটেরিয়া এই স্তরটা তখন ওইখানে থাকে। সাইকাসের জননের ক্ষেত্রে দেখা যায় সাইকাস দুই ধরনের জনন পদ্ধতিতে সম্পন্ন হয়। একটা হচ্ছে অঙ্গজ জনন, আর একটা হচ্ছে যৌন জনন। অঙ্গজ এবং যৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে অঙ্গজ জননটা একটু বলি। সাইকাস উদ্ভিদের অনেক সময় কাণ্ড থেকে কতগুলো মুকুল সৃষ্টি হয়। এই মুকুলগুলো যদি কোথাও লাগানো হয়, তখন ওইখান থেকে পূর্ণাঙ্গ সাইকাস উদ্ভিদ সৃষ্টি হয়। এছাড়া মার্চ এপ্রিল মাসের দিকে সাইকাস উদ্ভিদের গোড়া থেকে কতগুলো নতুন চারা উৎপন্ন হয়। এই চারাগুলোকে সরিয়ে যদি আমরা নতুন জায়গায় স্থাপন করি, তখন এটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হিসাবে উৎপত্তি লাভ করে। যৌন জননের ক্ষেত্রে দেখো, সাইকাসের যৌন জনন হচ্ছে, এই সাইকাস উদ্ভিদ কিন্তু ভিন্নবাসী অর্থাৎ কি, পুংরেণুপত্র এবং স্ত্রীরেণুপত্র কিন্তু আলাদা আলাদা। পুংরেণুপত্র এবং স্ত্রীরেণুপত্র আলাদা আলাদা, সেই কারণে এগুলোকে বলা হয় ভিন্নবাসী। পুংরেণুপত্র, অনেকগুলো পুংরেণুপত্র সজ্জিত হয়ে, এখানে অনেকগুলো সজ্জিত হয়ে অ্যাস্ট্রোবিলাস গঠন করে। অ্যাস্ট্রোবিলাস এগুলো, এই পুংরেণুপত্রগুলো হচ্ছে অনেকগুলো, অনেকগুলো এইভাবে সজ্জিত হয়ে অ্যাস্ট্রোবিলাস গঠন করে পুংরেণুপত্র। পুংরেণুপত্রগুলো দেখতে উপরের দিকে, এটাকে যে সরু, যেটা চ্যাপ্টা সরুর দিকে আছে, এটাকে বলা হচ্ছে অ্যাপোপাইসিস। এটাকে বলা হয় অ্যাপোপাইসিস বলা হয়, এবং নিচে দণ্ডাকৃতি থাকে। এই মোচাটা দেখতে কিন্তু কাঁঠালের মোচার মতো, এই পুংরেণুপত্রগুলো এইখানে সজ্জিত হয়ে এইভাবে অ্যাস্ট্রোবিলাস গঠন করে। এই পুংরেণুপত্রগুলোতে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলেই গঠন করে সোরাস বলা হয়। 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলেই যেটা গঠন করে, ওটাকে বলা হচ্ছে সোরাস বলা হয়। আবার বলছি, 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে গঠন করে সোরাস। এই
রেণুপত্রগুলো এইগুলো একটা শক্ত দণ্ডাকৃতির এটার উপর এইভাবে সজ্জিত হয়ে অ্যাস্ট্রোবিলাস কোনটা গঠন করে, এবং পুংরেণুপত্রের এটাকে বললাম অ্যাপোপাইসিস, তোমাদের চিত্র থাকলে দেখাতে পারলে সুবিধা হতো। এবং এই পুংরেণুপত্রের মধ্যে স্পোরাঞ্জিয়া গঠন করে। স্পোরাঞ্জিয়া 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়া মিলে গঠিত হয় সোরাস। 2 থেকে 5টা স্পোরাঞ্জিয়াস মিলে গঠিত হয় কি গঠন করে? সোরাস গঠন করে। স্পোরাঞ্জিয়ামের ভিতরেই স্পোর মাতৃকোষ তৈরি হয়। স্পোর মাতৃকোষ পরবর্তীতে মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরবর্তীতে মায়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুংরেণু গঠন করে। এই পুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি হয়। মনে থাকবে, স্পোরাঞ্জিয়ার ভিতরে স্পোর মাতৃকোষ তৈরি হয়। স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মিয়োসিস প্রক্রিয়া পুংরেণু গঠন করে। এই পুংরেণুগুলো পরবর্তীতে শুক্রাণু গঠন করে। এরপর দেখো মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলগুলো হচ্ছে, আমি একটু একে দেখাচ্ছি। এগুলো হচ্ছে মেগাস্পোরগুলো কিন্তু অ্যাস্ট্রোবিলাস গঠন করে না, এগুলো আলাদাভাবে থাকে। এখানে দেখো কাটার মতো বাদামি বর্ণের, এবং এই যে দুপাশে এখানে ডিম্বক থাকে। এই ডিম্বকের ভিতরেই কিন্তু রেণু মাতৃকোষ উৎপন্ন হয়। স্ত্রীরেণু মাতৃকোষ উৎপন্ন হয়। স্ত্রীরেণু মাতৃকোষ পরবর্তী মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে রেণুপত্র গঠন করে। রেণুপত্রের ভিতরে আর্কিগোনিয়া তৈরি হয়। এই আর্কিগোনিয়ার ভিতরেই ডিম্বকটা উৎপন্ন হয়। আবার বলছি, এখানে স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে। স্ত্রীরেণু হতে আর্কিগোনিয়ার সৃষ্টি হয়। আর্কিগোনিয়ার ভিতরেই সৃষ্টি হয় ডিম্বাণু। এই আর্কিগোনিয়ার সৃষ্টি হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য। আর নিষেক প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়? এই আমি বললাম এইখানে এটা সম্পূর্ণ হচ্ছে বায়ু পরাগী। যখনই এই ডিম্বকের উপর পুংরেণু পতিত হয়, এখানে পোলেন টিউব গঠিত হয়। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু গঠিত হয়। এই শুক্রাণু পরবর্তীতে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে, এবং জাইগোট পরবর্তীতে বীজে রূপান্তরিত হয়। এই বীজ থেকে পরবর্তীতে নতুন উদ্ভিদের জন্ম হয়। তাহলে এটাই হলো সাইকাসের জনন। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব একটা আছে। সাইকাস এই যে প্যাকটিনেটা, সাইকাস রেবুলাটা, এই উদ্ভিদগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাগানে অর্নামেন্টাল প্লান্ট অর্থাৎ শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে লাগানো হয়। এছাড়াও সাইকাস সার্সিনিলিস থেকে এরারুট তৈরি হয়। কিছু কিছু ওষুধি কাজে লাগে, আবার কিছু সাগু তৈরিতে ব্যবহৃত হয়। কিছু সাইকাস উদ্ভিদের কচি পাতা খাওয়া যায়। তবে এই যে বাজারে অনেক সময় দেখবা সাফের মণি হিসেবে বিক্রি করে। সাফের মণি হিসেবে যদিও বা বিক্রি করা হয়, কিন্তু আসলে এখানে সাফের কোনো ওষুধি গুণাগুণ নেই। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আজকে আমি তাহলে নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে, এটা অবস্থানটা কোথায়, সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো বলেছি, বিভাগগুলো বলেছি, এবং সাইকাসকে পামফান বলা হয় কেন, সানফানের তুলনা করা হয় কেন, জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, তারপর হচ্ছে কোরালয়েড রুট কি, এগুলো বলেছি। আজ এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।